স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক রাক্ষস রাজকুমারের গল্প। চন্দনপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ ইন্দ্রজিৎ। তিনি খুবই প্রজাবৎসল রাজা ছিলেন, তাই তার রাজত্বে রাজ্যবাসী খুবই সুখে শান্তিতে দিন কাটাতো। কিন্তু একদিন হঠাৎ তার রাজ্যে কোথা থেকে এক রাক্ষসী এলো। রাক্ষসীর অত্যাচারে রাজ্যবাসী একেবারে অতিষ্ঠ। রাক্ষসীর কথা মহারাজের কানে উঠতে মহারাজ তো গেলেন প্রচন্ড রেগে। কি, আমার রাজ্যে রাক্ষসীর আক্রমণ? আমি এক্ষুনি যাচ্ছি, রাক্ষসীর ধর থেকে মাথা আলাদা করে ছাড়বো, তখন বুঝবে কার রাজ্যে এসেছে। মহারাজ শান্ত হন, এত রেগে যাবেন না। কি, আমার রাজ্যে রাজ্যবাসীর ওপর রাক্ষসী অত্যাচার করছে আর আমি শান্ত হয়ে বসে থাকবো? এই কথা তুমি বলতে পারলে মন্ত্রী? মহারাজ, এই রাক্ষসী খুবই শক্তিশালী, তাই হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাজ করলে আমরা হেরে যেতে পারি। আমাদের ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, যাতে ওই রাক্ষসীর সাথে আমরা পাল্লা দিতে পারি। সে যতই শক্তিশালী হোক, আমি একজন বীর রাজা, আমি কখনোই এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আমি ওই রাক্ষসীকে মারবই। না মহারাজ, ওই রাক্ষসীর জাদুর ক্ষমতা আছে, জাদু ক্ষমতার কাছে আমরা সবাই হেরে যাব। আপনি এভাবে যাবেন না। তো তুমি কি বলতে চাও মন্ত্রী? আমার রাজ্যবাসী কষ্ট থাকবে আর আমি তা হাঁ করে বসে বসে দেখবো? না না মহারাজ, চুপ করে বসে থাকবো কেন? তবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করতে হবে। মহারাজ, আমি এক সাধু বাবার কথা জানি, যার অনেক ক্ষমতা আছে, একবার তার কাছে যাই। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো যে সাধু বাবার কাছে গেলে কাজ হবে, তাহলে তাই চলো। মহারাজ আর মহামন্ত্রী গেলেন সাধু বাবার কাছে। কিরে চিকু, কি খবর এনেছিস বল? খাবার খুবই খারাপ। মহারাজ আর মহামন্ত্রী দক্ষিণে আশ্রমের সাধুর কাছে গেছে। কি, রাজাটা আর মন্ত্রীটা মিলে ওই সাধুর কাছে গেছে? ওই সাধুর সাথে তো আমি পেরে উঠবো না। না না বাবা, আমি এ রাজ্য ছেড়ে পালাই। তবে হ্যাঁ, ওই রাজাকে আমি ছেড়ে দেবো না, এই বলে দিলাম। আমি আবার আসবো। সাধুর ভয়তে রাক্ষসী রাজ্য ছেড়ে পালালো, আর রাজ্যবাসী আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিছুদিনের মধ্যেই মহারাজের একটি পুত্র সন্তান জন্ম নিল। হঠাৎ একদিন এইবার নেব আসল প্রতিশোধ। রাজা, তুই কোথায় যাবি? এরপর অনেকগুলো বছর কেটে গেল। চন্দনপুর রাজ্য এখন আর আগের মতো নেই। মহারাজ পুত্রহারা হয়ে খুবই কষ্টে দিন কাটান। এরই মধ্যে হঠাৎ একদিন চন্দনপুর রাজ্যে কোথা থেকে এলো এক রাক্ষস। সে এসে চন্দনপুর রাজ্য ধ্বংস করতে শুরু করলো। রাক্ষসের খবর গেল মহারাজের কানে। কি, এতদিন পর আবার রাজ্যে রাক্ষসের তাণ্ডব শুরু হলো? ঠিক আছে, আমিও দেখছি এ রাক্ষস কতদিন থাকতে পারি। মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি দক্ষিণের আশ্রমে চলে যান আর সাধু বাবাকে সসম্মানে রাজ্যে নিয়ে আসুন। ওদিকে সেই রাক্ষসও ধীরে ধীরে রাজবাড়ির দিকে এগোতে লাগলো। মহারাজ মহারাজ, রাক্ষসটা আমাদের রাজবাড়ির দিকে এগিয়ে আসছে। আসতে দাও, আমি দেখবো ওর কত বড় স্পর্ধা যে রাজবাড়িতে পা রাখে।
আজই হবে ওর শেষ দিন। দাঁড়ান মহারাজ, আপনি খুব বড় ভুল কাজ করতে চলেছেন। ওই রাক্ষসী হচ্ছে এই চন্দনপুর রাজ্যের রাজকুমার, আপনার হারিয়ে যাওয়া সন্তান। কি এসব আপনি কি বলছেন সাধু বাবা? আমার পুত্র সে রাক্ষস হলো কি করে? রাক্ষসী মায়া বলে আপনার পুত্রকে রাক্ষস বানিয়ে রেখেছে, ওকে আসতে দিন। কি আমি কোথায় এলাম? এটা এতদিন কোথায় ছিলাম আমার তো কিছুই মনে পড়ছে না। বৎস, তুমি এই চন্দনপুর রাজ্যের রাজকুমার। তোমাকে এতদিন এক রাক্ষসী মায়াবারে রাক্ষস বানিয়ে রেখেছিল। কি আমি এতদিন রাক্ষস হয়েছিলাম? তাহলে এই সামনে যে ধ্বংসস্তূপ, এগুলো কি সব আমি করেছি? হ্যাঁ রাজকুমার, তুমি এতক্ষণ রাক্ষস হয়ে এই সমস্ত কিছু ধ্বংস করেছো। যে রাক্ষসীর জন্য আমি আমার রাজ্যবাসীকে এত কষ্ট দিয়েছি, সেই রাক্ষসীকে আমি ছাড়বো না। সেই রাক্ষসীকে আমি মেরেই ছাড়বো। বলুন সাধু বাবা, আমি কি করে ওকে মারতে পারবো? এই নাও রাজকুমার, তোমাকে আমি মন্ত্রপুত জল দিচ্ছি। এই জল রাক্ষসীর গায়ে ছিটিয়ে দিলে রাক্ষসী সঙ্গে সঙ্গে মারা যাবে। রাক্ষসী, আমি আসছি, আজই তোর শেষ দিন। এসব আমি কি দেখছি? রাজকুমার নিজের রূপে ফিরে এসেছে। এসব কি করে হলো? না না, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। শয়তান রাক্ষসী, আমাকে এতদিন রাক্ষস করে রেখেছিলি। আমার বাবা মা, আমার রাজ্য সব থেকে আমাকে দূরে করে রেখেছিলি। আজকে আমি তোকে ছাড়বো না। তোকে আজকে আমি এখানেই মারবো। সাধু বাবার মন্ত্রপুত জল গায়ে পড়তেই রাক্ষসী মারা গেল। আর এরপর রাজকুমার রাজবাড়ি ফিরে গেল। রাজকুমারকে ফিরে পেয়ে মহারাজ আর মহারানী খুব আনন্দিত হলেন। আর সব শেষে মহারাজ রাজকুমারকে সিংহাসনে বসিয়ে রাজ্যের ভার তার কাঁধে তুলে দিলেন। হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি গোপালের দুধ খাওয়ার গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন নিধু বাবু। উনি একজন গোয়ালা। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর তার মেয়ে রনিতা। নিধু বাবু গোয়ালা ছিলেন ঠিকই, কিন্তু তার গোয়ালে একটি মাত্র গরু ছিল। সেই একটি গরুর দুধ বিক্রি করে তার কোনো রকমের দিন কাটতো। ওদিকে মেয়ে বড় হয়ে যাওয়ায় তার বিয়ে নিয়েও খুবই চিন্তিত নিধু গোয়ালা। শুনছো, কোথায় গেলে গো? এদিকে এসো। কি হলোটা কি? এত চেঁচামেচি করছো কেন? বলো কি হয়েছে? শোনো, একটা সুখবর আছে। রনিতার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। তাই? তা সে কোথায় থাকে গো? তার নাম কি? কি করে? ছেলে পাশের গ্রামেই থাকে, ও চাষ করে, কিন্তু ওদের অনেক জমি জমা। চাষ থেকে বেশ ভালো রোজগার হয়, কিন্তু কি হলো? আবার কিন্তু বলে এভাবে থেমে গেলে কেন? কি হয়েছে? ওরা অনেক টাকা পণ চেয়েছে, নগদ 50,000 টাকা। তারপর তো সোনার গয়না, খাট, বিছানা, আলমারি তো আছেই। হ্যাঁ গো, সে কি 50,000 টাকা? অত টাকা কোথা থেকে জোগাড় হবে গো? ভাবছি মহাজনের কাছ থেকে ধার করব। মহাজনের কাছে যে ধার করবে, শ্রদ্ধা করবে কি করে?
এই তো মাত্র একখানা গরু, তার ওইটুকু দুধ। ওই দুধ বিক্রি করে আমাদের সংসারই চলে না ঠিকঠাক, আবার টাকা শোধ করতে গেলে তো হয়েই গেল। শোনো, ওসব কথা পরে ভাববো। ভালো পাত্র পেয়েছি, এবার যে করেই হোক টাকা জোগাড় করে মেয়েটাকে বিয়ে দিই, তারপর ওসব ভাববো। মহাজনের কাছ থেকে চড়া সুদে মোটা টাকা ধার নিয়ে নিধু গোয়ালা নিজের মেয়ের বিয়ে দিল। এর ফলে তাদের দিন আরো কষ্টে কাটতে লাগলো। আরে সমুনা, কোথায় যাচ্ছ? ও নিধু কাকা, হ্যাঁ বলো। এই তো বাড়ি ফিরছি। তা গত দুদিন ধরে তো তুমি আর দুধ নিচ্ছ না। তুমি কি আর আমার কাছ থেকে দুধ নেবে না, অন্য কারোর কাছ থেকে নিচ্ছ? না না কাকা, আমি আসলে এখন কদিন দুধ নেওয়াটা বন্ধ রেখেছি। আমার বউ খুব অসুস্থ, ঘরে টাকা নেই। এখন বউয়ের জন্য বদ্যি দেখাতে হচ্ছে, বদ্যির খরচ, ওষুধের খরচ। এত খরচ চালিয়ে কি করে আমি দুধ নিই বলো তো? কিন্তু দুধ তো তুমি তোমার বাচ্চাকে খাওয়াবে বলে নাও, তাহলে? কি আর করবো বলো কাকা, আগে তো বউটাকে সুস্থ করি, তারপর না হয় আবার ছেলের জন্য দুধ নেবো। তোমার ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা দুধের শিশু, জন্মানোর পর থেকেই তো আমার কাছ থেকেই ও দুধ নিয়ে গিয়ে ওকে খাওয়ায়। এখন মা অসুস্থ বলে কি বাচ্চাটা দুধ খেতে পারবে না? না না, আমি বরং বিনা পয়সাতেই একদিন ওকে দুধ দিয়ে আসবো। দুধের শিশু দুধ খেতে না পেলে খুব কষ্ট পাবো। ওকে আমি বিনা পয়সায় দুধ দিই। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। নিধু গোয়ালার সেই একটি মাত্র গরু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এ কি গো, তুমি এক্ষুনি চলে এলে, দুধ নিলে না? গরুটা আজকে দুধ দিল না, মনে হচ্ছে গরুটা খুব অসুস্থ। সে কি গো, দুধ দিল না? কি হবে তাহলে এখন? দুধ বিক্রি করবে কি করে? আজ আর দুধ বিক্রি করা হবে না, দেখি কাল কি হয়। একইভাবে পরের দিনও নিধু গোয়ালার গরু দুধ দিল না। এবার আমাদের কি হবে গো? গরুটা অসুস্থ হয়ে পড়লো, দুধ না পেলে আমাদের চলবে কি করে? ওদিকে মহাজনের কাছে কত টাকা দেনা, এবার কি হবে? আমি ভাবছি ওই গরুটাকে নিয়ে হাসপাতালে যাব, দেখি কি হয়। এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে নিধু গোয়ালা রাস্তায় একটা গাছের নিচে বসে মন খারাপ করতে লাগলো। হে ভগবান, এ তুমি কিসের শাস্তি দিচ্ছ? গরুটা এখনই অসুস্থ হলো, মহাজনের কাছে কত টাকা দেনা, দুধ না পেলে তো খাওয়াটাও জোগাড় করতে পারি না, তার উপর গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। কি যে করবো? নিধু গোয়ালা মনের দুঃখে খুব কাঁদতে লাগলো। তুমি কে বাবা? আমায় একটু দুধ খাওয়াবে? আমার বড্ড দুধ খেতে ইচ্ছে করছে। দুধ? দুধ আমি কোথা থেকে খাওয়াবো? একটাই তো গরু ছিল, সেও তো দুধ দেওয়া বন্ধ করে দিল। যদি আজ গরুটা দুধ দিত, আমি তোকে নিশ্চয়ই দুধ খাওয়াতাম। আমার কাছে কিচ্ছু নেই রে। ও, তোমার গরু দুধ দিচ্ছে না? আচ্ছা, তুমি আমাকে ওই গরুটার কাছে নিয়ে চলো না। তুই গরুর কাছে গিয়ে কি করবি?
আমি চেষ্টা করে দেখব গরু দুধ দেয় কিনা। চলো না, আমাকে নিয়ে চলো না। নিধু গোয়ালা সেই বাচ্চা ছেলেটিকে নিয়ে তার অসুস্থ গরুর কাছে গেল। এসব কি দেখছি? গরুটা উঠে দাঁড়ালো। গরুটাকে দেখে তো মনে হচ্ছে একদম সুস্থ হয়ে গেছে। এসব কি হচ্ছে? ও এত দুধ কোথা থেকে এলো? ও তো দেখছি দুধ খাচ্ছে। এই তো গরু দুধ দিয়েছে তো, আমি দুধ খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমি এখন আসছি। বাচ্চা ছেলেটি চলে যাওয়ার পর নিধু গোয়ালা আর তার স্ত্রী লক্ষ্য করলো ছেলেটির পায়ের চিহ্নগুলো সোনার হয়ে গেছে। তার মানে স্বয়ং গোপাল ঠাকুর এসে আমাদের গরুর কাছ থেকে দুধ খেয়ে গেলেন। তোরা খুবই দয়ালু, তাই আমি তোদের কাছে গিয়েছিলাম। আমার আশীর্বাদে তোদের জীবনে আর কোনোদিনও কোনো কষ্ট আসবে না। এরপর গোপাল ঠাকুরের আশীর্বাদে নিধু গোয়ালার সেই একটি মাত্র গরু এত দুধ দিত যে সেই দুধ বিক্রি করে নিধু গোয়ালা মহাজনের সমস্ত ধার শোধ করলই নিজেও একটা ভালো বাড়ি তৈরি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।